এই মুহূর্তে আপনি আমি আমরা যখন নিরাপদ স্থানে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, তখন উপকূলবাসীর মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। দর্শক, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, ঘূর্ণিঝড় রিমালের দাপট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে উপকূলীয় এলাকায়। আমাদের প্রত্যাশা থাকবে নিরাপদে থাকবে আমাদের উপকূল, নিরাপদ থাকবে আমাদের উপকূলবাসী। এ তো গেল প্রকৃতির অস্থিরতার কথা। রাজনৈতিক অঙ্গনে হচ্ছেটা কি? মাঠের রাজনীতিতে তেমন কোনো অস্থিরতা না দেখলেও সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের নেপথ্যে চোরাচালানের অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলো রাজনৈতিক অঙ্গনে কি বার্তা দিচ্ছে? এর দায়কে আমরা কোনোভাবে এড়াতে পারি? এসব ঘিরেই আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নাস জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি দেশ ও রাজনীতি, অস্বস্তি ও দায়। আর আজকের আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন শ্যামল দত্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। সেই সঙ্গে আরও আছেন ইকবাল সোভান চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা। আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শ্যামল দত্ত, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে দুটি বাহিনীর এই যে সাবেক প্রধানদের যে দুর্নীতির অভিযোগ, এর দায় আসলে কার? এর দায় কার সেটা তো অলরেডি আদালতে একটা বিষয় বিবেচনায় আসছে এবং এগুলো আইনগতভাবে হবে। আজকে আমরা শুনলাম অর্থমন্ত্রী হঠাৎ করে বললেন যে তিনি, যদিও তার বিষয় না এটা, যে আজিজ আহমেদের বিষয়টা সেনাবাহিনী দেখবে আর বেনজিরের ব্যাপারটা তো আদালতে অলরেডি চলে গেছে। তবে এই যে আলোচনাগুলো আছে এগুলো কিন্তু নতুন কিছু না। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আলোচনায় ছিল আগে থেকেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ক্ষমতা অপব্যবহার ইত্যাদি সে নিয়েও কিন্তু আগে রিপোর্ট হয়েছে। এখন এগুলো আবার নতুন করে সারফেস হয়েছে। হ্যাঁ, সরকারের জন্য একটু অস্বস্তির বিষয় এটা, কিন্তু আমি এটাকে আবার ইতিবাচকভাবেও দেখবো এই কারণে যে সরকার কিন্তু আইনগতভাবে পদক্ষেপ নেওয়ারকে পথটিকে রুদ্ধ করে দেয়নি। বেনজির আহমেদের বিরুদ্ধে আজকেও তার দুদক তার কার্যক্রম চালিয়েছে, তার 104টি দলিল, আরও কয়েকটি ফ্ল্যাট ইত্যাদি জব্দ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে আইনগত প্রক্রিয়া আছে। আমি মনে করি যে এর মধ্যে দায়কার, এটা অবশ্যই আমাদের সিস্টেমের সমস্যা আছে। আমাদের পলিটিক্স অনেক বেশি ক্রিমিনালাইজেশন হয়েছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং হচ্ছে। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এই ধরনের সংকটগুলো থাকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি সংকটগুলোকে উতরানোর চেষ্টা করছেন কিনা আদৌ, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনীতির মধ্যে মানে ক্রিমিনালাইজেশন, অপরাধ প্রবণতা, যেটি আরেকটি ঘটনা, যেটি আপনি বললেন যে একজন সাংসদ বিদেশে গিয়ে যেভাবে নির্মমভাবে খুন হয়েছেন, এটি দুঃখজনক। কিন্তু এটি একই সঙ্গে আমাদের জন্য একটা আই ওপেনার যে আমরা পলিটিক্সটাকে কোন জায়গায় নিয়ে গেছি, কোন ধরনের ব্যক্তি রাজনীতি করছেন, এটি যেমন গুরুত্বপূর্ণ। আবার একই সঙ্গে একটি বাহিনী প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ, সম্প্রতি একটা ছবি রিলিজ হয়েছে জেনারেল মানিক শকে নিয়ে। জেনারেল মানিক শো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের সেনাপ্রধান ছিলেন এবং এরকম মানে নীতিবান মানুষ আর কি, দ্য ম্যান অফ প্রিন্সিপাল। এবং তার ছবিটা দেখলে বুঝতে পারবেন ওনার জীবনী যে কাহিনীগুলো, এবং সেগুলো একটা প্রফেশনাল বাহিনীর প্রধান কতখানি নীতিনিষ্ঠ হতে পারে তার একটি এক্সাম্পল। তা আমাদের এখানেও এই বিষয়গুলো আলোচনায় আছে যে এই যে বাহিনী প্রধানরা, এটা অবশ্যই সরকারের জন্য একটা এম্বারেসিং যে দুটো বাহিনীর প্রধানের বিরুদ্ধে এই মুহূর্তে এই ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদির অভিযোগ চলছে। এটা সরকারের জন্য একটি বার্তা যে, এবং আমার ধারণা যে এমনকি যারা এখন সিটিং বাহিনী প্রধান আছেন তাদের জন্য বার্তা। বাংলাদেশে অনেক বাহিনী প্রধান আছেন যারা খুবই সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত প্রফেশনালি তাদের ডিউটিটা তারা শেষ করেছেন। জনাব ইকবাল সোভান চৌধুরী, পরপর তিনটি ঘটনার কথা বলছিলাম যে নানা আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে ইতিমধ্যেই, এবং একটি প্রশ্ন এসে গেছে যে ক্ষমতার অপব্যবহার কি এই পর্যায়ে পৌঁছে গেছে যে কেউ কাউকে পরোয়া করছে না? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমরা উদ্বেগ প্রকাশ করছি আমাদের উপকূলে যে রিমাল আঘাত হানছে
এবং সেখানকার মানুষদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করব যেন এই রিমাল থেকে আমাদের ক্ষয়ক্ষতি যেন না হয় এবং আমরা সেই এলাকার মানুষ যেন তারা যেন মোটামুটি রক্ষা পায়। যে কথাটি আপনি বলছেন যে 3 জনের ব্যাপারটি, এই 3 জনের ব্যাপারটি তো ব্যক্তিগত, যদিও তারা প্রতিষ্ঠানের 2 জন প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, 1 জন সাংসদ ছিলেন, কিন্তু যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলো কিন্তু তাদের ব্যক্তিগত। কারণ প্রাতিষ্ঠানিক তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য কিন্তু প্রতিষ্ঠানকে কোনোভাবেই কিন্তু জড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। আর জড়িয়ে দেওয়ার যদি চেষ্টা হয় সেটা আমি মনে করি একটা উদ্দেশ্যমূলক হবে। যেমন ধরুন প্রথমেই যদি আমি বলি সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান 21 সালে তিনি অবসর গ্রহণ করেছেন। আজকে হলো 24, 3 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাকে তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা মানে ভিসা নিষেধাজ্ঞা সেটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে। দেখুন, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি সেনাপ্রধান, সেই হিসাবে তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন তারা নিতেন তাহলে সেনাপ্রধান বা তার বিরুদ্ধে অ্যাকশন হতো। তিনি রিটায়ার করার পরে আজকে 3 বছর পরে এসে যে অভিযোগটা করা হচ্ছে যে তিনি দুর্নীতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি যদি দুর্নীতি করে থাকেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের এলাকায় দুর্নীতি করেননি, বাংলাদেশে করেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী। যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন তাহলে এখানে ক্ষমতার অপব্যবহার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কেন তাকে 3 বছর পরে কেন এই ঘটা করে তাকে কেন, সাধারণত আমরা জানি যে ভিসা যদি কাউকে যদি না দিতে হয় তাহলে তাকে জানিয়ে দেওয়া হয় যে আপনি আনওয়ান্টেড অথবা আপনার ভিসা আপনাকে দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিষ্কার করেছে যে ভিসা নীতির আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ভিসা নীতির আওতায় যদি না দেওয়া থাকে তাহলে স্টেট ডিপার্টমেন্ট কেন এই ভিসার আওতায় তো ঘোষণাটা করেছেন যে তিনি মানে ইয়েতে তিনি এবং তার পরিবারের সদস্যরা যেতে পারবেন না। তাহলে ভিসা ছাড়া ওখানে কি, এটাই তো ভিসা, মানে তাকে যেতে দেওয়া হবে না আমেরিকাতে। এটির আমি মনে করি কোনো একটা উদ্দেশ্য আছে। তার সাথে ডয়চে ভেলের যে রিপোর্ট, এটার সাথে যেটা হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু একটা উস্কানিমূলক একটা ব্যবস্থার আনার চেষ্টা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী তারা পিস কিপিং মিশনে তারা যায় জাতিসংঘের, সেখানে তাদের কর্মকাণ্ড সম্পর্কেও কিন্তু খোঁজ খবর নেওয়া হবে। এখন সেনাবাহিনী কিন্তু তাদের যে কর্মকাণ্ড দেশের ভিতরে করে সেটা কিন্তু সাংবিধানিক দায়িত্ব তাদেরকে যেটা দেওয়া হয় সেটা করে। সেটা নির্বাচন হতে পারে, সেটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে হতে পারে ইত্যাদিতে, এবং তারা করে থাকে কিন্তু কারো ব্যক্তিগত নির্দেশ নয়, এটা সাংবিধানিক দায়িত্ব হিসেবে তারা পালন করে। আর বিদেশে যখন তারা যায় তখন কিন্তু পিস কিপিং মিশনে তারা যখন যায় তখন কিন্তু তাদের স্ক্রুটিনি করে নেওয়া হয় এবং বেস্ট যাদের পারফরমেন্স ভালো, চারিত্রিক আছে এবং মেধা আছে এবং সব কিছুতে যোগ্যতা, তাদেরকে কিন্তু পিস কিপিং মিশনে পাঠানো হয়। এবং এ পর্যন্ত দেখা গেছে যে আমাদের পিস কিপিং মিশনে যারা গিয়েছেন, বাংলাদেশের পিস কিপিং মিশনের যে মিশনগুলোকে সবাই কিন্তু প্রশংসা করেছে, জাতিসংঘ তো করেছেই। তো হঠাৎ করে ডয়চে ভেলে এই সাবেক সেনাপ্রধানের মার্কিন যুক্তরাষ্ট্রে এন্ট্রি উপরে রেস্ট্রিকশনের ভিসা নীতির আন্ডারে সেটা করার পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী সম্পর্কে যে বক্তব্যটা ডয়চে ভেলের দেওয়ার চেষ্টা করছে সেটি আমি মনে করি কিছুটা, সেখানেও কি আপনি মনে করছেন কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে? নিশ্চয়ই, না হলে কেন একটা প্রতিষ্ঠানকে তো আপনি আঘাত করতে পারেন না। একজন জেনারেল
আজিজ সাহেব যদি কিছু করে থাকেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি করেননি। আমাদের এখানে দুর্নীতি হয়তো করে থাকেন বা ক্ষমতার অপব্যবহার করে থাকেন, ব্যক্তি হিসেবে তিনি করেছেন, কিন্তু তার ব্যক্তিগত কর্মকাণ্ডগুলোকে তার প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে যে এখন একটা প্রচেষ্টা হচ্ছে, এটা আমি মনে করি যে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। আর যেটা আর আমাদের সাবেক যে আইজি সাহেব বেনজির সাহেব, তার সম্পর্কেও যেটা হয়েছে যে কিছু পত্রপত্রিকায় কিছু লেখালেখি হয়েছে, সেটা পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত করেছে এবং দুদক এখন এটা মামলাধীন। এখানে তিনি ক্রোকের কথা বলা হয়েছে, মামলা কিন্তু এখনো শুরু হয়নি, ক্রোকের অর্ডার দেওয়া হয়েছে, সেটি আদালত বলতে পারবে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এখানে কোনো বাধার সৃষ্টি করা হচ্ছে না, যদিও তিনি একজন অত্যন্ত শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আইনের যে গতিধারাকে সরকার কিন্তু সেখানে কোনো বাধা দিচ্ছে না। আর এর কথা যেটা বলা হয় সেটাও আমি মনে করি ব্যক্তিগত, তার স্বর্ণ চোরাচালান যে তিনজন ব্যক্তির কথা বলা হচ্ছে তাদের যে কর্মকাণ্ড, সেটাকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ রয়েছে কিনা, কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ডের ক্যাটাগরিতে ফেলা যায় কিনা? না, কোন ক্যাটাগরিতে, ধন্যবাদ, কোন ক্যাটাগরিতে ফেলবো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা রাষ্ট্রীয় পদ ব্যবহার করে, অন্তত দুজন, সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান, তার রাষ্ট্রীয় পদ ব্যবহার করে যে ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা। যদি করে না থাকেন তাহলে একটা, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর এসেছে এবং প্রকাশ্যেও যে অনেকটা দেখা গেছে, বা তারা তাদের ভাষাভঙ্গি, তাদের আচরণ দিয়েও কিন্তু এটা প্রমাণ করেছে। গোপালগঞ্জে একটি রিসোর্ট করেছেন সাবেক পুলিশ প্রধান, সেই রিসোর্টে আমি সেখানকার সাংবাদিকের সাথে আজকেই কথা হলো, সেখানে সংখ্যাগুরু সম্প্রদায়ের কারো বাড়িঘর ছিল না, সমস্ত ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং তারা কেউ মুখ খোলেননি তখনও, এখনও খুলতে ভয় পাচ্ছেন। চিন্তা করুন, একটা তিনি রিসোর্ট করেছেন বিশাল, এবং সেটা হচ্ছে একটা সংখ্যালঘু এলাকা ছিল, তাদের ঘরবাড়ি ছিল, তাদের যে ধানি জমি ছিল, আর সেটি দখল করে এখন তাদের জমি কিনে নিয়েছেন, বেশি দাম না কম দাম সেটি, কিন্তু সেটি কি স্বাভাবিকভাবে একজন যে আমরা যে জমি কেনা বেচা হয় যেভাবে, সেভাবে কি হয়েছে? না, প্রভাব দেখানো হয়েছে, ক্ষমতার দেখানো হয়েছে। বোট ক্লাব, যেখানে বোট ক্লাবটি হয়েছে, সেই বোট ক্লাবটি সেখানে হওয়ার কথা, পরিবেশের দিক থেকে যদি বলুন, তো অনেকগুলো বিষয় আছে। এটা ক্ষমতার আশ্রয়ে, ক্ষমতার প্রশ্রয়ে এই কাজগুলো হয়েছে, এবং সরকারও কিন্তু সেটি আমলে নিয়েছে। দুদক নেওয়া মানে তো সরকারি নেওয়া। এখন এটি কোন পর্যায়ে যায় সেটি দেখার বিষয়। সাবেক সেনাপ্রধানের বিষয়টি হচ্ছে যে যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা নীতি, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে যে ভিসা নীতি দিয়েছিল, তার অধীনে করেনি। এটি তাদের অন্য একটি পররাষ্ট্র দপ্তরের যে ভিসার আরও অনেকগুলো বিধিবিধান আছে, তার একটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার এবং প্রতিষ্ঠানকে ব্যবহার। আর এই দুটি যে ধারা, সে তার ভিত্তিতে এটা দিয়েছে, সেটাও এক ধরনের ভিসা নীতি। অর্থাৎ বাংলাদেশের বিষয়ে যদি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ভিসা নীতি আরোপ নাও করত, তাহলে যে ধারায় জেনারেল আজিজের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি অন্য আইন। এখন ভিসা যে কোনো রাষ্ট্রের তার নিজস্ব এখতিয়ার, সম্পূর্ণ জানাতেও পারে, নাও জানাতে পারে। বাংলাদেশেও কারো কোনো ব্যক্তি, কোনো বিদেশির যে ভিসা দিতে অস্বীকার করে না, এমন ঘটনা না, বাংলাদেশও করে, এটা তার ইসে। কিন্তু এই ঘটনা হচ্ছে একজন সেনাপ্রধান, তার বিরুদ্ধে যে অভিযোগ, এবং আল জাজিরার যে রিপোর্ট তখন প্রকাশিত হয়েছিল, এবং আর সেটা নিয়ে অনেক কথা হয়েছে। যে অঢেল সম্পদ এবং সম্পদের পাহাড় কিংবা দুর্নীতির অভিযোগগুলো এসেছে, সেটি তো আসলে একদিনে হয়ে যায়নি। এই যে দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার হলো, পদবীর অপব্যবহার হলো, তখন কেন ব্যবস্থা নেওয়া গেল না? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতি রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে দেশ ও রাজনীতি, অস্বস্তি ও দায় এই শিরোনামে। আবারও ফিরছে আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার হতে থাকলো, কিন্তু পদে থাকা অবস্থায় তাদের আমলনামা ঘেটে তাদের জবাবদিহিতার আওতায় কিংবা শাস্তির আওতায় আনা গেল না। আপনার প্রশ্নের মধ্যে তো উত্তর আছে। মানে গেলে তো আর আজকে 3 বছর বা 4 বছর পরে আলোচনা আসতো না, তখনই আসতো। তখনই এটাই জনমনে তো এই ধারণা ছিল, এবং তাদের কর্মকাণ্ডেও অনেক অন্যায় অপরাধ প্রকাশিত হয়েছে। আপনি দেখুন, তিনি সেনাপ্রধান হওয়ার আগে তিনি তো মানে সেনাবাহিনীর দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু তার ভাইয়ের মৃত্যুদণ্ড মওকুফ হয়েছে। এখন মানুষের মধ্যে এটা প্রশ্ন যে তার ক্ষমতার প্রভাব ছাড়া এটা হতো কিনা। এখন সেক্ষেত্রে একমাত্র সরকার বলতে পারবে যে মানে এটি তার প্রভাব কতটা ছিল। এ কারণেই এর বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। যে সেখানে কাউকে দিয়ে সরকারের নীতি নির্ধারক বলতে আমরা বুঝি তাদের নানাভাবে প্রভাবিত করতে পারে, তাদের অজ্ঞাতেও করতে পারে। বাংলাদেশে যেটি শ্যামল দত্ত কিছুক্ষণ আগে বলছিলেন যে অনেকভাবেই অনেক ঘটনা ঘটে, এমনকি যে অর্থের লেনদেন। এই যে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম, হ্যাঁ, তার মৃত্যুর ঘটনাটি চিন্তা করুন। বাংলাদেশের একজন আইন প্রণেতা, তিনি বিদেশের মাটিতে যে খুন হলেন, এবং সেই খুনের সঙ্গে যারা জড়িত সবাই কিন্তু বাংলাদেশি নাগরিক। একজন তার বন্ধু, লোকে বলে ব্যবসায়ী অংশীদার, পরবর্তীকালে সেই ব্যবসা নিয়ে মানে চোরাচালানের ব্যবসা নিয়ে বিরোধের জেরেই তিনি নিহত হয়েছেন। এবং সেখানে যে প্রধান অভিযুক্ত আখতারুজ্জামান, তার ঢাকায় রিসোর্ট আছে, ঝিনাইদহে রিসোর্ট আছে, এবং নানা কিছু। একজন লোক, এবং তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। এখানে তো আমি মনে করি যুক্তরাষ্ট্রেরও দায় আছে। তার দেশের একজন নাগরিক অন্য দেশে যে অপরাধ সংগঠিত করেছে সে ব্যাপারে তারা প্রশ্ন করবে কিনা, সে ব্যাপারে তারা তদন্ত করবে কিনা, এটা তাদেরও দায় আছে। এখন আমাদের এই যে কথাটি শ্যামল দত্ত বলেছিলেন যে আমাদের আইন প্রণেতা, এক সময় কিন্তু আইন প্রণেতা মানে স্থানীয় ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদ দেয়, আইন প্রণেতা তো অনেক মানুষ আদর্শ মানুষ হিসেবে ভাবত, তাকে অনুসরণ করত, তাকে সমীহ করত। কিন্তু এখন যারা আইন প্রণেতা হয়েছেন তাদের কতজন সমীহ আদায় করতে পারে মানুষের মধ্যে। এবং এই প্রথম একটি ঘটনায় দেখলাম আওয়ামী লীগের গত 15 বছরে যে বিএনপিকে নিয়ে কোনো কথা বলেনি, অর্থাৎ বিরোধী দলকে নিয়ে, যে এর দায়ও বিরোধী দল, এর দায়ও মানে এর পিছনেও বিরোধী দল আছে। কারণ ঘটনাটি কিন্তু মানে এক ধরনের বিব্রতকর অবস্থা তো সরকারের জন্য তৈরি হয়েছে। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই যিনি কলকাতায় খুন হলেন, তিনি একসময় বিএনপি করতেন। বিএনপি থেকে আওয়ামী লীগে এসে, এবং বিএনপি আমলে তার বিরুদ্ধে 9টি মামলা ছিল, না আরও বেশি, 21টি মামলা। হ্যাঁ, 21টি মামলা ছিল। ইন্টারপোল তাকে রেড অ্যালার্ট জারি করেছেন, এবং আওয়ামী লীগ আসার পরে তার সব মামলা আপনি বললেন যে অপরাধ এবং খালাস পাওয়া, এটি যে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট জড়িত, মানে এটি যদি আমরা বিযুক্ত করতে পারতাম তাহলে একদম স্পষ্ট। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি বলছিলেন যে আসলে এগুলো ব্যক্তিগত কর্মকাণ্ড বা ব্যক্তির দায়, কিন্তু যেমনটি সোহরাব হাসান বলছিল যে দুটি বাহিনীর সাবেক যে প্রধান বলা হয়ে থাকে বা গুঞ্জন রয়েছে যে তারা দুজনই আসলে সরকারের আনুকূল্য পেয়েছে। আবার অন্যদিকে যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ছিল, এবং এগুলো জেনেও কিন্তু একাধিকবার তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগ থেকে। না, দেখুন, মনোনয়ন যখন দেওয়া হয়েছে তখন অনেক কিছু বিবেচনা করে দেওয়া হয়। তো সেখানে যদি তার অতীতগুলো যদি ধরা হতো তাহলে হয়তো আজকের এই বিব্রতকর অবস্থায় পড়তে হতো না। তবে এখন তিনি কিন্তু কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যে তিনি কিন্তু নিহত হননি। তার ব্যক্তিগত যে অপরাধ, অর্থাৎ সোনা চোরাচালানের ব্যবসার সাথে ব্যবসায়িক পার্টনারের সাথে গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে তিনি নিহত হয়েছেন। এখন প্রশ্ন হলো যে
এটার জন্য এই তার ব্যক্তিগত চরিত্রের জন্য, অপরাধের জন্য বা দুর্নীতির জন্য দলকে বা সরকারকে দায়ী করাটা কিন্তু সঠিক হবে না। তার বিচার হবে। এখন প্রশ্ন হলো, তার বিচার হচ্ছে কিন্তু তার হত্যাকাণ্ডের, কিন্তু তার বিচার কিন্তু তার কর্মকাণ্ডের বিচার কিন্তু হচ্ছে না, তার হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। কিভাবে তিনি নিহত হলেন, তার লাশ পাওয়া যাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যে কর্মকাণ্ডের জন্য যে নিহত হলেন সেটার বিচার কিন্তু হচ্ছে না, সেই বিচারটাও হওয়া উচিত। পাশাপাশি আমি বলবো আমাদের আইজি সাহেব, সাবেক আইজি সাহেব, আজকে দেখুন দুদক তার বিরুদ্ধে নালিশ করেছে, কিছু অভিযোগ এনেছে, কিছু পত্রপত্রিকায় অভিযোগ এসছে, সেটা পরিপ্রেক্ষিতে দুদক এনেছে। আদালত সঙ্গে সঙ্গে ক্রোক পরোয়ানা দিয়ে দিল। এখনো তো প্রমাণিত হয়নি এগুলো অবৈধ কি বৈধ। আদালত সঙ্গে সঙ্গে কিভাবে ক্রোক পরোয়ানা দিতে পারে? এই প্রশ্নটা কিন্তু আসবে, আইনি প্রশ্নটা আসবে। কারণ আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ হওয়ার সাথে সাথে তো আপনি আমার যেগুলো জব্দ করতে পারেন, যেন আমি বিক্রি না করতে পারি, আমি যেন ব্যাংকের থেকে তারা টাকা উত্তোলন না করতে পারি, জব্দ করতে পারেন, কিন্তু আপনি ক্রোক করতে পারবেন না। কারণ এখন পর্যন্ত তো প্রমাণিত হয়নি যে দুদক যে অভিযোগগুলো করেছে যে অবৈধভাবে করেছেন, সেটা তো আদালতে আইনের মাধ্যমে এখনো প্রমাণিত হয়নি যে এগুলো অবৈধ কিনা। আগে প্রমাণ করতে হবে আদালতে দুদককে যে এগুলো অবৈধ, তারপর এটা ক্রোক হবে। কারণ অবৈধ হওয়ার পরে এটা ক্রোক করারই আইনগত ব্যবস্থা। তাই আমি মনে করি এখানেও কিন্তু এক ধরনের যাকে বলে মানে ওই যখন ঝড় উঠে তখন মনে হয় যেন কোনো আর বিবেক মানে আইন টাইন কিছু থাকে না, এখন ধরো তার বিরুদ্ধে অ্যাকশন নাও। এর ব্যাপারে যেটা আমি বলেছি, আমাদের সেনাবাহিনী, সাবেক সেনাবাহিনী প্রধানের এই বিষয়টিও কিন্তু অত্যন্ত উদ্দেশ্যমূলক। আমি মনে করি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে কাজটি করেছেন এটা উদ্দেশ্যমূলকভাবে করেছেন। এর পিছনে হয়তো আরও কিছু তাদের মানে উদ্দেশ্য কাজ করতে পারে। কারণ আমি দুটো তাকে ব্যান করার পরিপ্রেক্ষিতে ডয়চে ভেলার যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেখানে সেনাবাহিনী থেকে আজকে কিন্তু তার প্রতিবাদ জানানো হয়েছে, এবং যে ছবি দিয়ে করা হয়েছে সেই ছবিগুলো বলা হয়েছে সেগুলো ফেক, এবং ডয়চে ভেলা এইগুলো করেছে নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য কাজ করছে। তারপরে আমি বলতে চাই যে আজকে আবার বলি যে ব্যক্তিগতভাবে জেনারেল আজিজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য থ্রেট না। তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগটা কি? তিনি এখানে সিগনিফিক্যান্ট করাপশন করেছেন, দুর্নীতি করেছেন, সিগনিফিক্যান্ট করাপশন কোট এন্ড আনকোট পররাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের। আর তারা বলেছে যে ক্ষমতার অপব্যবহার করেছে। তো ক্ষমতার অপব্যবহার করলে এখানকার আইনে তিনি বিচার হবে তার, আর করাপশন করে থাকলে এখানকার আইনে তার বিচার হবে। তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তিনি বলেছেন যে এটা প্রমাণ করতে হবে। আজকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটা প্রমাণ করার দায়িত্ব তাদেরকে নিতে হবে। তাদের যে ডকুমেন্টগুলো তারা দিয়েছেন সেটাও প্রমাণ করতে হবে। একটি লোককে আপনি সেখানে আসলে প্রশ্ন থেকে যাচ্ছে, একটি লোকের বিরুদ্ধে আপনি অভিযোগ আনবেন আর সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়ে দিয়ে আপনি তাকে হত্যা করবেন, এটা তো হতে পারে না। শ্যামল দত্ত, আগের অংশে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ক্ষমতার ছত্রছায়ায় কি দুর্নীতির বিস্তার ঘটছে কিনা। আর একটি প্রসঙ্গ যুক্ত করতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ব্যক্তি অপরাধ অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে কিনা। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যেটি ওবায়দুল কাদের বলেছেন যে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা। যেমন যে কারণে এই প্রশ্নটি উঠেছে, সেই একটু আগে আমিও বলছিলাম, ইকবাল ভাই বলছিলেন যে ব্যক্তি বেনজির আহমেদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠেছেন তাতে তো সরকার এই প্রবাহটাকে স্তব্ধ করেনি, তারা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটা। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা একটু বলি আপনারা। বিভিন্ন সংস্থার কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলোর সত্য কিনা এবং তাদেরকে তথ্যপত্র দিতে বলেছে। তাতেই কিন্তু বেরিয়েছে যে গুলশানে তার 4টি ফ্ল্যাট আছে এবং একই সঙ্গে 134 একর জমির হিসাব দিয়েছেন তারা। তো এই এখন একজন ব্যক্তির জন্য তো একটা বাহিনীর
পুরো দায় হবে না। এটা অবশ্যই ব্যক্তি বেনজির আহমদকে কিন্তু এটা মানে ফেস করতে হবে এবং তিনি নিশ্চয়ই দেখাবেন তার এগুলোর পিছনে তার যুক্তি গেছে। এটা আদালতের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, আইনি প্রক্রিয়াতেই এটার একটা সুরাহা হবে বলে আমি মনে করি। আমরা যেমনটি দেখেছি এই ঘটনায় যে গণমাধ্যমে আসা তথ্যের উপর ভিত্তি করে কিন্তু দুদক অনুসন্ধান শুরু করে, এখন আদালতে রয়েছে এই ঘটনাটি। কিন্তু এরকম অনেকের তো হয়েছে। রাষ্ট্র কিংবা সরকার সব প্রণোদিত হয়ে কি কোনো উদ্যোগ নিয়েছে? আমি এই প্রশ্নের বিস্তারিত উত্তর চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকে রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। শ্যামল দত্ত, যে আলোচনায় আমরা ছিলাম, বলছিলাম যে আসলে আমরা বেনজির আহমেদের ঘটনায় দেখেছি যে প্রথমে গণমাধ্যমে তথ্য এসেছে, তার উপর ভিত্তি করে দুদক অনুসন্ধান করেছে, কিন্তু রাষ্ট্রের তো নিজস্ব কিছু দায় রয়েছে, সরকারের নিজস্ব কিছু দায় রয়েছে, তারা সব প্রণোদিত হয়ে কেন কোনো উদ্যোগ নেয়নি? দেখেন, একটা রাষ্ট্রে গণমাধ্যম কত শক্তিশালী রোল প্লে করেছে সেটা দেখেন। আমি তো এটাকে ওইভাবে দেখি যে হোয়াট এ রোল হ্যাজ বিন প্লেড বাই দ্য মিডিয়া, এবং মিডিয়া এত রিপোর্ট করার কারণে সরকার অ্যাকশন নিয়েছে। এরকমই হয় অনেক দেশে। আপনি যদি বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি দেখেন, সেটা মিডিয়া বের করেছে, সরকার বের করে নাই, কিন্তু যার কারণে সরকার পর্যন্ত পতন হয়ে গেছে। প্রেসিডেন্ট নিক্সনকে আপনার পদত্যাগ করতে হয়েছিল। সো দিস ইজ দ্য সোসাইটিতে এগুলো হবে। কিন্তু কথা হচ্ছে যে আইনের শাসনটা যখন আপনি চাইবেন, তখন আইনকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। এখন সরকার নিজ উদ্যোগে কেন করে নাই? আসলে সরকার নিজ উদ্যোগে তো সরকার মেশিনারির মধ্যেই কিন্তু দুর্নীতির অনেক ধরনের লুপহোল আছে সিস্টেমের মধ্যে, এবং এটি আছে বলে আমাদের এখানে এগুলো হয় না। এখন সরকার তো বাধা দেয়নি। সরকারে আজকে দেখলাম যে দুদক যে পিটিশন দিয়েছে, সেই পিটিশনে বলছে যে তার যে আয় বহির্ভূত সম্পদের তালিকা আমরা পেয়েছি, এগুলো জব্দ করা যায়, এবং আদেশও দিয়ে দিয়েছে কোর্ট। সো দিস ইজ দ্য থিং। এখন আলটিমেটলি প্রতিষ্ঠানকে তার কাজ করতে দিতে হবে, এবং প্রতিষ্ঠান যদি ঠিকমতো কাজ করে তাহলে এটা তো অনেকের জন্য লেসন। আমি মনে করি না যে একটা বাহিনীর একজন ব্যক্তি বা প্রধান একটা দুর্নীতির সাথে বা একটা অন্যায়ের সাথে বা আইনের প্রভাব খাটিয়ে একটা কাজ করেছেন। আজকের যে আমরা যে আলোচনাটি করছি, এটি কিন্তু সবার জন্য এটার থেকে একটা শিক্ষা। সো সেই শিক্ষাটি সবচেয়ে জরুরি। আপনার কম বেশি দুর্নীতি পৃথিবীর সব জায়গাতেই আছে। এখন সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো সেটির পথটা দেখা যাচ্ছে কিনা, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ধন্যবাদ জানাচ্ছি জনাব শ্যামল দত্ত। ইকবাল সুভাষ চৌধুরী, রাজনীতি কি পথ হারিয়েছে? মূলধারার রাজনীতিবিদরা প্রায় সময়ই বলে যে তারা সার্বক্ষণিক দলের জন্য কাজ করে মনোনয়ন বঞ্চিত হয়, আবার দেখা যায় বিতর্কিত ব্যক্তিরা কিন্তু সংসদে ঢোকার টিকিট পেয়ে যায়। আমি আবার বলতে চাচ্ছি যে এই ধরনের ঘটনা, একটি দুটি পাঁচটি ঘটনা বা ব্যক্তিকে কেন্দ্র করে ঘটনা, পুরো ইনস্টিটিউশনকে দায়ী করা যাবে না। যেমন জেনারেল আজিজ সাহেবের ঘটনা, পুরো সেনাবাহিনীকে দায়ী করা যাবে না। বেনজির সাহেবের দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার, সেটা পুলিশ বাহিনীর উপরে বর্তানোটা সঠিক হবে না। আবার এই এমপি আনার সাহেব, আজিম সাহেব, তার যে কর্মকাণ্ড, সেটার জন্য পুরো দলকে বা সরকারকে দায়ী করা যাবে না। তবে যে জিনিসটা হলো যে এদের বিরুদ্ধে যখন ঘটনাগুলো আসছে, এখানে যদি সরকার যদি এইগুলো যদি বাধা, যে আইনি প্রক্রিয়াকে যদি বাধাগ্রস্ত করতে চায়, তাহলে কিন্তু আসবে যে সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু সরকার এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে যেমন আইজি সাহেবের, বেনজির সাহেবের সম্পত্তি করার জন্য দুদক তো সরকারি একটা প্রতিষ্ঠান, আদালতেও সেখানে কিন্তু সরকারের এখান থেকে কোনো প্রভাব বিস্তার করা হয়নি যে এটাকে আদালত যেন ভিন্নভাবে দেখে, সেটা না। আমি মনে করি যে যেখানে মূল যেটি একটি জায়গাতে আজকে বলতে হবে আমাদের, রাজনীতিতে অনেক অবক্ষয় হয়েছে, রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনীতিতে আপনার এখন দুর্নীতি হচ্ছে, রাজনীতিতে এখন দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই। এইসব কারণের জন্য কিন্তু আজকে সমাজে বিভিন্ন ধরনের দুর্নীতি বলুন, হত্যাকাণ্ড বলুন, বিভিন্ন অপরাধ যেগুলো, সেগুলো সৃষ্টি হচ্ছে। তবে একটি কথা, যে পাপ কিন্তু গোপনে করে কেউ, কিন্তু যখন পাপের প্রায়শ্চিত্ত, সেটি কিন্তু প্রকাশ্যে করতে হয়। আজকে ওনারা যেগুলো করেছেন, সেগুলোর প্রায়শ্চিত্তটা কিন্তু এখন ওপেন।
এখন সব কিছু বেরিয়ে আসতেছে। এবং এই জায়গাটাতে আমি বলতে চাই যে আমাদের মিডিয়াও একটা ভালো সাহসী ভূমিকা নিয়েছে, যে আজকে মিডিয়া ট্রায়ালও হচ্ছে এবং এই ঘটনার, এবং পাশাপাশি যেটি এই ধরনের ঘটনাগুলো আমি মনে করি সার্বিকভাবে আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, আমাদের যারা প্রতিষ্ঠানের প্রধান থাকবেন তাদের মধ্যে যেন এই চেতনা আসে যে ক্ষমতায় থাকাকালীন সময় অনেক কিছু করে যেতে পারেন, কিন্তু একটি পর্যায়ে কিন্তু আপনার পাপ কিন্তু হয়তো গোপন নাও থাকতে পারে। সে কারণের জন্য যারাই দায়িত্ববান ব্যক্তি হবেন, সেটা রাজনীতিতে হোক, ব্যবসায় হোক, সেটা প্রতিষ্ঠানে হোক, তাদেরকে কিন্তু ওই কথাটি চিন্তা করতে হবে, কোনো না কোনো সময় হয়তো পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ইকবাল সোবহান চৌধুরী। সোহরাব হাসান, এই বার্তা কি জনসাধারণের মাঝে পৌঁছাবে কিনা সেটা নির্ভর করবে সরকারের পরবর্তী কার্যক্রমের উপর। আমরা আলাউদ্দিনের চেরাগ কিন্তু শুধু এক জায়গায় তো দেখিনি, আরও অনেক জায়গায় দেখেছি। সে সব জায়গায় কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আদালত নির্দেশ দিয়ে সেই ব্যবস্থা নেওয়া যাতে না হয় সেটাও করেছেন। তাই অনেক বিষয়ে অনেক প্রশ্ন আছে। এই ব্যক্তি যাদের সম্পর্কে আমরা আলোচনা করলাম, তারা কি সাধারণ ব্যক্তি হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, না ক্ষমতা কাঠামোর ভেতরে থেকে? ক্ষমতা কাঠামোর ভেতরে থেকে হলে ক্ষমতা কাঠামোর একটা দায় আছে, আর যদি ব্যক্তি হিসাবে করে সেটা ব্যক্তির দায়। এখন প্রশ্নটা হচ্ছে তারা পদে থেকে করেছেন না পদের বাইরে থেকে করেছেন। আজকে বেনজির আহমেদের গত অবসর নেয়ার পর যে কর্মকাণ্ড সবই ব্যক্তি হিসেবে, আজিজ আহমেদের ক্ষেত্রেও তাই। আর সেখানেও কিন্তু অভিযোগ শোনা যায় যে উচ্চ পদে থাকা এই ধরনের ব্যক্তিদের বিচার তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কথা বলা অসম্ভব। না, এখন তো সেটা কিন্তু একটু ভাঙছে। সেই যে যদি বলেন সেটা ভাঙছে, যে তাদের বিরুদ্ধেও প্রশ্ন করা যায়, তাদের বিরুদ্ধে মামলা করা যায়, তাদের বিরুদ্ধে সংবাদ হয়। এখন ক্ষমতার কাঠামোর তো নানা রকম থাকে, টানাপোড়েন থাকে, তাদের মধ্যে অভ্যন্তরীণ লড়াই থাকে। সেই লড়াইয়ের সুযোগে হোক অথবা যে কোনো কারণে হোক এটা জনসমক্ষে এসেছে বলে। তো অন্য ক্ষেত্রেও যদি এরকম তড়িৎ ব্যবস্থা নিত দুদক বা সরকার, যেমন বেসিক ব্যাংকের যে কেলেঙ্কারির, আমরা তো দেখি না যে বেসিক ব্যাংকের কেলেঙ্কারির যে প্রধান ব্যক্তি, তার বিরুদ্ধে কিন্তু গত 5-7-8 বছরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং মানুষের মধ্যে প্রশ্নটা থাকে। এখন বেসিক ব্যাংকের তিনি কিন্তু ওই চেয়ারম্যান নেই, তাহলে যদি তার কথা যদি বলি যে তিনি তো ব্যক্তি, কিন্তু ব্যক্তির বিরুদ্ধেও কেন নেওয়া হয় না? মানে এই প্রশ্নগুলো আসে। যেটা হয়েছে যে এই রাজনৈতিক যে ইকবাল ভাই শেষে যেটা বললেন, সেটা কিন্তু তার নিজের কথাকেই আবার ইকবাল ভাই খণ্ডন করলেন এক ধরনের, যে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন হলে তাহলে দুর্বৃত্তায়নের দায় কিন্তু ব্যক্তির হয় না, শুধু ব্যক্তির হয় না, এই দুর্বৃত্তায়নের পরিসরের মধ্যেই যারা থাকে এবং ক্ষমতা কাঠামোর মধ্যে যারা থাকে সকলকেই দায় নিতে হয়। এবং সবচেয়ে যে সরকার প্রতি তারপরেও মানুষের কিন্তু একটা আস্থা রাখতে চায়, যে নাহলে তো রাষ্ট্র চলবে না, যে সরকার অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে বাছাই করা হবে না। দুদক এরকম 5টি ঘটনা যদি দেখাতে পারে, মানে তাহলে কিন্তু মানুষের দুদকের প্রতিও আস্থা আসবে। এখন সেটি দেখাবে কিনা সেটি ভবিষ্যতের এই প্রশ্নের জবাব দেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান, ধন্যবাদ জানাচ্ছি ইকবাল সোবহান চৌধুরী, ধন্যবাদ জানাচ্ছি শ্যামল দত্ত। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।